সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতে জানাবো ক্রিকেটের খবর। সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটে হেরে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়েছে সিরিজে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে তানজিদ মিরাজ ও মাহমুদুল্লাহর 50-তে স্কোরবোর্ডে 6 উইকেটে নির্ধারিত ওভারে 294 রান তুলে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে রাদারফোর্ডের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। রিফাত আঞ্জুমের ম্যাচ রিপোর্ট। ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড রান তাড়ার চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ, কিন্তু ঝড়ো গতির ব্যাটিংয়ে শেষ পর্যন্ত রেকর্ড গড়েই প্রথম ওয়ানডেতে জিতেছে স্বাগতিকরা। ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে টাইগাররা। 295 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 27 রানের মধ্যে 2 ওপেনারকে হারায় ক্যারিবীয়রা। এরপর তৃতীয় উইকেটে 67 রানের জুটি করে প্রাথমিক চাপ সামাল দেন কার্টি ও শাই হোপ। কার্টি 21 রান করে আউট হন। চতুর্থ উইকেট জুটিতে হোপ ও রাদারফোর্ড 99 রানের জুটি করে দলকে জয়ের পথ দেখান। হোপ 50 তুলে 86 রান করে 193 রানে আউট হন। রাদারফোর্ড ও গ্রিয়েভসের ঝড়গতির ব্যাটিং বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। 50 দেখা পাওয়া রাদারফোর্ড ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। 80 বলে 113 রান করে রাদারফোর্ড আউট হলে ভাঙে 97 বলে 95 রানের জুটি। 5 উইকেটে 295 রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। গ্রিয়েভস 41 রানে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় 34 রানে ওপেনার সৌম্য সরকার 19 রান করে আউট হন। এরপর 3-এ নামা লিটন দাস 2 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তানজিদ তামিম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তৃতীয় উইকেটে 79 রানে জুটি গড়েন। তানজিদ ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় 50 তুলে 60 রান করে আউট হলে ভাঙে এই জুটি। আফিফ হোসেনকে সাথে নিয়ে চতুর্থ উইকেটে আরও 54 রান যোগ করেন অধিনায়ক মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম 50-র দেখা পান অধিনায়ক। আফিফ 28 রান করে আউট হলে ভাঙে চতুর্থ উইকেট জুটি। মিরাজ 74 রান করে আউট হন দলীয় 198 রানে। এরপর মাহমুদুল্লাহ ও জাকের আলী অনিক ষষ্ঠ উইকেটে ঝড়গতিতে রান তুলতে থাকেন। এই দুইজনের ব্যাটে স্কোর 300-র কাছাকাছি চলে যায়। মাহমুদুল্লাহ শেষ ওভারে এসে 44 বলে ওয়ানডে ক্যারিয়ারের 30তম 50 তুলে নেন। জাকের আলী ইনিংসের 1 বল আগে 40 বলে 48 রান করে আউট হলে ভাঙে 74 বলে 96 রানের ষষ্ঠ উইকেট জুটি। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 294 রান। মাহমুদুল্লাহ 50 রানে অপরাজিত থাকেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। সেন্ট কিটসে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটের হারের দায় অধিনায়ক মিরাজ দিয়েছেন নিজ দলের বোলারদের। বাংলাদেশ 50 ওভারের ম্যাচে 155টি ডট বল খেললেও সেটাকে দোষের কিছু দেখছেন না অধিনায়ক। বরাবরের মতোই ভুল থেকে নিতে চান শিক্ষা। পরের ম্যাচে ভালো কিছু হবে বলে আশা এই টাইগার কাপ্তানের। সেন্ট কিটসে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে 294 রানের ভালো স্কোর করে ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেট হেরেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের ইনিংসের এক পর্যায়ে মনে হচ্ছিল স্কোরটা অনায়াসেই 300 ছাড়িয়ে যাবে। তবে সবকিছু ছাড়িয়ে আলোচনায় বাংলাদেশ ইনিংসের ডট বল। টাইগার ব্যাটাররা খেলেছেন 155টি ডট বল। 50 ওভারের অর্ধেকের বেশি ছিল ডট বল। অধিনায়ক মিরাজও 74 রান করতে খেলেছেন 101 বল। তবুও দিন শেষে দলীয় স্কোর নিয়ে সন্তোষ টাইগার অধিনায়ক। হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে তিনি জানিয়েছেন সে কথাই। এমনকি ব্যাটিং নিয়ে কোনো সমস্যাও দেখছেন না তিনি। হ্যাঁ, আমরা সন্তুষ্টই ছিলাম। এ ধরনের উইকেটের জন্য 295 খুব ভালো স্কোর। তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। তারা অনেক ভালো খেলেছে। বিশেষ করে শাই হোপ ও রাদারফোর্ড ভালো জুটি করেছে। মাঝের সময়টা আমরা উইকেট নিতে পারিনি। আমাদের বোলারদের জন্য দিনটি কঠিন ছিল। শুরুতে অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে ভালোই চাপে ফেলেছিল বাংলাদেশ। তবে এক পর্যায়ে পাল্টা আক্রমণ শুরু করেন 2 ক্যারিবীয় ব্যাটার শাই হোপ ও রাদারফোর্ড। মূলত এই জুটির কাছেই হেরেছে বাংলাদেশ, যার দায় মিরাজ দিয়েছেন বোলারদের। শুরুটা খুব ভালো করেছিলাম আমরা। বিশেষ করে নাহিদ রানা, তাসকিন ও তানজিম ভালো বল করেছে, কিন্তু মাঝের ওভারগুলোয় আমরা উইকেট বের করতে পারিনি। তবে এ ধরনের উইকেটে এমন কিছু হতেই পারে। উইকেট খুব ভালো এবং অবশ্যই ওদেরকে কৃতিত্ব দিতেই হবে। বরাবরের মতোই ভুল থেকে শিক্ষা নেয়ার কথা বলছেন মিরাজ। পরের ম্যাচে ভালো কিছু করতে হবে বলে আশা টাইগার ক্যাপ্টেনের।
অনেক কিছু শিখতে পারি আমরা। আজকে বেশ কিছু ভুল করেছি, পরের ম্যাচে আরও ভালো করায় মনোযোগ দিতে হবে আমাদের। এখনও 2 ম্যাচ বাকি আছে, জয়ের জন্য পরিকল্পনা করতে হবে আমাদের। আমি এখনও মনে করি আমাদের ভালো সুযোগ আছে। প্রথম ম্যাচে হারায় দ্বিতীয় ম্যাচে কিছুটা ব্যাকফুটে থাকবে বাংলাদেশ, তবে সবকিছুকে পেছনে ফেলে ডট বলের জুজু কাটিয়ে সিরিজের সমতায় ফিরবে মেহেদী মিরাজের দল, এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 3 ম্যাচ সিরিজের টি-20তে আয়ারল্যান্ডের নারী দলের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশের নারী দল। সিলেটে তৃতীয় টি-20তে আইরিশ নারীদের কাছে 4 উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। এদিন আগে ব্যাট করতে নেমে 7 উইকেটে 123 রান স্কোরবোর্ডে জমা করে টাইগার্সরা। জবাবে ব্যাট করতে নেমে 1 বল হাতে রেখে জয় তুলনায় সফরকারীরা। জুবায়ের নূর জানাচ্ছেন বিস্তারিত। আবারও তীরে এসে তরি ডোবালো বাংলাদেশ নারী দল। প্রথম 2 ম্যাচে হেরে হোয়াইট ওয়াশের সংখ্যায় ছিল টাইগ্রেসরা। সিলেটে তৃতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর 3 উইকেটের হারের 16 কলা পূর্ণ হল নিগার সুলতানা জ্যোতির দলের। সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। পাওয়ার প্লেতে 1 উইকেটে 49 রান তুলে বড় স্কোরের জানান দিয়েছিলেন টপ অর্ডারের ব্যাটাররা। এরই ধারাবাহিকতায় 13 ওভারে দলীয় 17 রান তুলে ফেলেন সোবাহানা মোস্তারি এবং শারমিন আক্তার। তবে এরপর হঠাৎই ছন্দপতন। 104 রানে ব্যক্তিগত 34 রান করে শারমিন আক্তার সুপ্তা আউট হন। 3 রানের ব্যবধানে মোস্তারি 45 রান করে আউট হলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগ্রেস ব্যাটিং লাইন আপ। এরপর আর 2 অঙ্কের ঘরে যেতে পারেনি কেউই। শেষ পর্যন্ত 7 উইকেটে 23 রান তোলে বাংলাদেশ। আইরিশ পেসার ওরলা তুলে নেন 4 উইকেট। 124 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় আয়ারল্যান্ড। 55 রানের জুটি করেন এমি হান্টার এবং গ্যাবি লুইস। ব্যক্তিগত 28 রান করে হান্টার আউট হলে ভাঙে সেই জুটি। এরপর 70 রানের মধ্যে আরও 3 উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। বাংলাদেশের বোলাররা রান আটকে শেষ ওভার পর্যন্ত ধরে রেখেছিল ম্যাচের লাগাম। 20তম ওভারে জয়ের জন্য আয়ারল্যান্ডের দরকার ছিল 15 রান। স্বর্ণা আক্তারের প্রথম বলে কেলি রান আউট হলে জয়ের সুবাস পাচ্ছিল টাইগ্রেসরা। দ্বিতীয় বলে 2 রান নিয়ে শেষ 4 ওভারে সমীকরণ দাঁড়ায় 12 রানে। তবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে টানা 3-4 মেরে আইরিশদের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন লরা ডেলানি। ওয়ানডেতে আইরিশদের হোয়াইট ওয়াশ করার পর এবার মুদ্রার উল্টাপিটো দেখল নিগার সুলতানা জ্যোতির দল। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 200 ছক্কা মারার রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে মাহমুদুল্লাহর ছক্কা ছিল 197টি। এই ম্যাচে 44 বলে 50 রানের ইনিংস খেলার পথে তিনি ছক্কা মেরে 200 ছক্কার মাইল ফলক স্পর্শ করেন। মাহমুদুল্লাহ এখন পর্যন্ত টেস্টে 24টি, ওয়ানডেতে 99টি এবং টি-20তে ছক্কা হাঁকিয়েছেন 77টি। 3 সংস্করণ মিলিয়ে 430 ইনিংসে খেলে 200 ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ। 188 ছক্কা নিয়ে তালিকার 2 আছেন তামিম ইকবাল। 3-এ থাকা মুশফিক মেরেছেন 173টি। আর 135 এবং 119 ছক্কা নিয়ে এই তালিকায় সেরা 5-এ আছেন সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা জয়ের পর আজ রাতে দেশে ফিরবে বাংলাদেশ দল। রাত 11টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে টাইগার যুবাদের। রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে আজিজুল হকিমের দল। ভারতকে 59 রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলার যুবারা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে যাওয়া বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল বেশি। দলের অধিনায়ক জানিয়েছেন তাদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস ছিল বেশি। আর টিম বন্ডিং ভালো হওয়ায় সেরা পারফরমেন্সটাও করতে পেরেছে তারা ম্যাচে। এই সাফল্য ধরে রাখার কথাও জানিয়েছেন অধিনায়ক ম্যাচ শেষে। আগামী 11 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে এনসিএল টি-20। আইসিসি থেকে 5ম শ্রেণীর ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে এই টুর্নামেন্টটি। এনসিএল টি-20তে খেলতে যাচ্ছেন আজিজুল হাকিম তামিম। সবশেষ যুব এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলের এই অধিনায়ক এনসিএল টি-20তে খেলবেন খুলনা বিভাগের হয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল। 11 ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট 23 ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিপিএল এর ড্রেস রিহার্সাল হিসেবেই এই টুর্নামেন্টকে দেখছে বিসিবি। দেশি ক্রিকেটারদের প্রস্তুতির জন্যই এই আয়োজন ক্রিকেট বোর্ডের। বাংলাদেশে এসেছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির উদ্যোগে চ্যাম্পিয়ন্স ট্রফি ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আনা হয়েছে এই শিরোপাটি। অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশেই যাবে এই ট্রফি এবার ঘুরতে। তারই অংশ হিসেবে 9 থেকে 13 ডিসেম্বর বাংলাদেশে থাকবে এই ট্রফিটি। বিস্তারিত জানবো রিপোর্টে।
আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম প্রতিদ্বন্দ্বিতামূলক আসর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। তবে মূল টুর্নামেন্টের আগে আইসিসির উদ্যোগে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘুরে বেড়াবে কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশের নাম। সেই ধারাবাহিকতায় সোমবার দুপুরে বাংলাদেশে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কক্সবাজার ও ঢাকায় জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফিটি। শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয় 2017 সালে। সেই আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এরপর প্রায় 8 বছর কেটে গেলেও মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। ভারত পাকিস্তানের নানা কূটনৈতিক জটিলতার মুখে পড়তে হয় টুর্নামেন্টটিকে। একাধিক দেশে ঘুরে ঢাকায় এসেছে টুর্নামেন্টের ট্রফি। 10 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ট্রফির প্রদর্শনী, যা ঢাকার শেরেবাংলা স্টেডিয়াম, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে। বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও কক্সবাজার সমুদ্র সৈকতে জনসাধারণ দেখতে পারবেন এই ট্রফি। 10 ডিসেম্বর কক্সবাজারে নিয়ে যাওয়া হবে ট্রফিটি। রাখা হবে বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে। এদিন সৈকতের লাবণী পয়েন্টে সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখার পর ঢাকায় নিয়ে আসা হবে। ঢাকায় অবস্থানরত উৎসাহীরা চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পারবেন 12 ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্স মলে। সেদিন জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত। 13 ডিসেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা 11টা থেকে 3টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে। জাতীয় পুরুষ নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এরপরই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি 15 থেকে 21 ডিসেম্বর থাকবে দক্ষিণ আফ্রিকায়। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী 15 জানুয়ারি ট্রফি যাবে ভারতে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বেগম রোকেয়া পদক পেলেন কিংবদন্তি নারী দাবাড়ু রানী হামিদ। সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে পুরস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন না রানী হামিদ। তার হয়ে পদক গ্রহণ করেন রানী হামিদের ছেলে এবং সাবেক ফুটবল তারকা কায়সার হামিদ। প্রায় 4 দশকের বেশি সময় ধরে দাবা খেলছেন রানী হামিদ। সম্প্রতি 82 বছর বয়সে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডে অংশ নিয়ে বিস্ময় সৃষ্টি করেন তিনি। এমনকি 8 ম্যাচ খেলে জয় তুলে নেন 60টিতেই। এর আগে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পুরস্কার জাতীয় ক্রীড়া পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন বাংলাদেশের এই প্রথম নারী আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার। 2027 সালের এশিয়ান কাপের 3য় রাউন্ডের বাছাই পর্বের সূচি ঘোষণা করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এই বাছাইয়ের ড্র। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী পট 4-এ ছিল বাংলাদেশের নাম। ড্রয়ে বাংলাদেশ পড়েছে গ্রুপ সিতে, যেখানে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, সিঙ্গাপুর এবং হংকং। 2025 সালের মার্চ থেকে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে বাছাই পর্বের ম্যাচগুলি। আগামী বছরের 25শে মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বাছাই পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ। 1980 সালের পর কখনো এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি লাল সবুজের দল। বাছাই পর্বে 6 গ্রুপের চ্যাম্পিয়ন দল 2027 সালে সৌদি আরব অনুষ্ঠিত এশিয়ান কাপে সরাসরি অংশ নেবে। এবারে দেশের বাইরের ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় পেয়েছে চেলসি। দুর্দান্ত প্রত্যাবর্তনে 4-3 ব্যবধানে টটেনহ্যামকে হারিয়ে শিরোপার দৌড়ে নিজেদের আরও মজবুত করেছে ব্লুজরা। একদিকে ফুলহ্যামের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে আর্সেনাল, আর লা লিগায় সেভিয়ার বিপক্ষে 4-3 গোলে নাটকীয় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে চেলসিকে আতিথ্য দেয় টটেনহাম। শুরুটা ভালোই ছিল টটেনহামের। ম্যাচের 11 মিনিটের মধ্যেই 2 গোল করে দলকে লিড এনে দেয় ডোমিনিক সোলানকে এবং দেজান কুলোসেভস্কি। এরপরেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় চেলসি। 17 মিনিটে সানচোর দূরপাল্লার শটে ব্যবধান কমায় অল ব্লুজরা। বিরতির পর 60 মিনিটে স্পট কিক থেকে গোল করে চেলসিকে 2-2 সমতায় ফেরান কোল পালমার। 73 মিনিটে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত শট প্রথমবারের মতো লিড এনে দেয় চেলসিকে। 84 মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে চেলসিকে 4-2 গোলে এগিয়ে দেন পালমার। ম্যাচের অন্তিম মুহূর্তে টটেনহাম একটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি। এই জয়ে 15 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে চেলসি লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ফুলহ্যামের সঙ্গে ড্র করেছে আর্সেনাল।
ম্যাচের 11 মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ফুলহ্যামের রাউল জিমেনেস। বিরতির পর 52 মিনিটে কর্নার থেকে কাই হাভার্টজের হেড থেকে বল পেয়ে গোল করে দলকে সমতায় ফেরান সালিবা। এই ড্রয়ে 15 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে আর্সেনাল। এদিকে লা লিগায় সেভিয়ার বিপক্ষে 4-3 গোলের এক নাটকীয় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের 10 মিনিটেই রদ্রিগো দি পলের দুর্দান্ত ভলি শটে এগিয়ে যায় অ্যাটলেটিকো, কিন্তু 2 মিনিটের মধ্যেই সেভিয়ার লুকে বাকিও পাল্টা গোল করে দলকে সমতায় ফেরান। 32 মিনিটে পাল্টা আক্রমণে গোল করে সেভিয়াকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন আইজ্যাক রোমেরো। 57 মিনিটে ব্যবধান বাড়িয়ে 3-1 করে সেভিয়া। 62 মিনিটে গ্রিজম্যানের গোলে ব্যবধান দাঁড়ায় 3-2। 78 মিনিটে স্যামুয়েল লিনোর দূরপাল্লার শটে সমতায় ফেরে অ্যাটলেটিকো। যোগ করা সময়ে 94 মিনিটে গোল করে অ্যাটলেটিকোকে নাটকীয় জয় এনে দেন গ্রিজম্যান। এই জয়ে 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। জার্মান কিংবদন্তি ফ্রেঞ্চ বেকেনবাওয়ারের জার্সিকে অবসরে পাঠিয়েছে বায়ার্ন মিউনিখ। চলতি বছরের 7 জানুয়ারি 78 বছর বয়সে মারা যান ফ্রেঞ্চ বেকেনবাওয়ার। জার্মানির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিবেচনা করা হয় এই ডিফেন্ডারকে। ক্লাব ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন তিনি। তার হাত ধরেই বাভারিয়ানরা ক্লাবটি ইউরোপের অন্যতম পরাশক্তি হয়ে উঠেছিল। অবসরের পর বায়ার্নের কোচ এবং সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এই জার্মান কিংবদন্তি। তাই বেকেনবাওয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে তার পরা 5 নম্বর জার্সিকে চিরদিনের জন্য অবসরে পাঠিয়েছে বায়ার্ন। দর্শক উপস্থিতির দিক থেকে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পরই অবস্থান মেজর লিগ সকারের। ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অপটার এক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে দর্শক উপস্থিত ছিল 1,46,00,000। অন্যদিকে এমএলএস এর খেলা দেখেছে 1,21,00,000 দর্শক। মেজর লিগ সকারের পেছনে ফেলেছে লা লিগা, ইতালিয়ান সিরিয়া, জার্মানের বুন্দেসলিগা এবং ফ্রেঞ্চ লিগ 1কেও। 2023 সালে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই বদলে যায় যুক্তরাষ্ট্রের ফুটবলের চালচিত্র। আগে যেখানে স্টেডিয়ামের বেশিরভাগ সিট ফাঁকাই থাকতো, এখন সেখানে টিকিট পাওয়াই দুষ্কর। দর্শক, দেশ টিভি স্পোর্টস আওয়ারে আজকে এ ছিল আমাদের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।